আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো মহান আল্লাহর অশেষ ইচ্ছায় বেশ কয়েকটা দিন পরে আমি আবার আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। তো আজকে আমার প্রাথমিক এই যে সহকারী শিক্ষক নিয়োগের যে ভাইবা পরীক্ষাগুলো আছে, তার উপরে যত আলোচনা আমি করেছি তার সর্বশেষ আলোচনা আজকে আমি নিয়ে এসেছি। তো আমার এই আলোচনায় আমি চলে যাচ্ছি। তার আগে একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আপনারা খুঁজতেছেন। বেশিরভাগ মানুষই যে প্রশ্নের উত্তর খুঁজে হয়রান। সে প্রশ্নটা হচ্ছে যে স্যার, বেশিরভাগই মানুষের কাছে শুনতেছি বা বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে শুনতেছি তাদের অনেক অনেক মার্ক তারা পেয়েছেন লিখিততে, অর্থাৎ পিলি পরীক্ষায়। আমরা তো অনেকেই কম পেয়েছি, অর্থাৎ কম পাওয়ার সংখ্যাই বেশি। তো স্যার, আমাদের কি চাকরি হবে? ভাই বা ম্যাম, চাকরি তো ওই যে দেখছেন যিনি আছেন উপরে, যিনি বসে আছেন, তার হাতে। বুঝতে পেরেছেন? তার হাতে যখন চাকরি, আপনার রিজিক যদি তার হাতে লেখাই থাকে এই সহকারী শিক্ষক পরীক্ষায় প্রাইমারি, আপনার এই চাকরি কেউ ঠেকাতে পারবে না। আপনি হাসি মুখে যাবেন, তার নামটা নিয়ে, তার আয়াত তিলাওয়াত করে, বিসমিল্লাহ বলে আপনি ভাইবার বোর্ডে উপস্থিত হবেন। বুঝতে পেরেছেন? আমার বিশ্বাস আপনার ভাইবাও ভালো হবে এবং আপনার রিজিকে থাকলে আপনার চাকরি হয়ে যাবে। আর যদি না হয়, ইনি মন খারাপের কিছু নাই। আপনি তো আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহর নাম তো নিয়েছেন। আল্লাহর নাম যখন এখানে নিয়েছেন, তিনি যদি এখানে না লিখে রাখেন, অবশ্যই সামনে না কোথাও না কোথাও লিখে রাখবেন। মন খারাপের কিছু নাই। আপনি কিছু না কিছু তো অভিজ্ঞতা নিয়ে আসতে পারবেন। চাকরি হয়ে গেলে তো ভালো, আর না হলে ওই যে অভিজ্ঞতাটুকু আপনার আছে, ওই অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতে যে বাকি যে ভাইবাগুলো আছে সেগুলো দিবেন, বা বাকি যে প্রস্তুতিগুলো নিয়ে ভাইবা বোর্ডে যাবেন, সে যে চাকরি হোক, সেটা আপনার কাজে লাগবে। অভিজ্ঞতা কখনো ফেলানো যায় না। বুঝতে পেরেছেন? ঠিক আছে? ট্রেনিং হয়তোবা আপনি জমা দিয়েছেন, অভিজ্ঞতা তো জমা দিচ্ছেন না। ওই যে বলে না যে চাকরি ছেড়ে দিয়ে আসছি, ট্রেনিং জমা দিয়ে আসছি, কিন্তু অভিজ্ঞতা তো জমা দিয়ে আসেনি। বুঝতে পেরেছেন? এইটাই। তো ঠিক আছে, আমি আর আলোচনা আর কথা না বাড়াই আলোচনায় চলে যাচ্ছি। তো দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের সংবিধানে শিক্ষার বিষয়ে কিভাবে বলা আছে এবং কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? আমাদের সংবিধানের 17 নং অনুচ্ছেদে শিক্ষার বিষয়ে এভাবে বলা আছে যে বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক ও গণশিক্ষা নিশ্চয় এটা নিশ্চিত করতে হবে সবার জন্য। বুঝতে পেরেছেন? এবং শিক্ষার সমান অধিকার সকলের আছে, এটা বলা আছে আমাদের সংবিধানের 17 নং অনুচ্ছেদে। গেল। এবার আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা, ঠিক আছে, এই আইনটা পাশ হয় কত সালে? তা হচ্ছে 1990 সালে। এটা চালু হয় কত সালে? 1992 সালে। আর এটা সারা দেশব্যাপী চালু হয় পুরো দমে কত সালে? তা হচ্ছে 1993 সালে। বুঝতে পেরেছেন? গেল। এবার আসেন, আপনাকে বলা হবে যে আপনি আজ সকালে যা যা করেছেন, এই ভাইবা বোর্ডে আসার আগ পর্যন্ত যা যা করেছেন সারাদিনে, তা আপনি ইংরেজি বা বাংলাতে বলুন। আপনি এই জায়গাটা খুব সুন্দর করে ইংরেজি বা বাংলায় বলবেন। তবে মনে রাখবেন, খুব বেশি ইলাবোরেট করবেন না, বেশি বিশদ করবেন না, অল্পের ভিতরে বলবেন। অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে কি কি প্রস্তুতি নিয়েছেন, কি কি আপনার কাছে, আপনি কিভাবে ড্রেসড আপ হয়েছেন এবং কিভাবে আপনি এসেছেন, অর্থাৎ রিক্সায় হোক বা যেভাবে হোক, যেভাবে এসেছেন, ঠিক আপনি তাই বলবেন। কি কি খাইছেন বা কোথায় কি, এগুলো বলা দরকার নেই। খাওয়াটার বিষয় আনবেন না। অর্থাৎ আপনার ড্রেস আপ থেকে শুরু করে আপনার প্রস্তুতি কি ছিল, আর আপনি এখানে কিভাবে এসেছেন, কিসে করে এসেছেন, এটা বাংলা এবং ইংরেজিতে প্র্যাকটিস করে, বাসা থেকে দেখে, নেট থেকেও ঘেটে প্র্যাকটিস করে, সেভাবে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন। এই প্রশ্নটা কিন্তু করবে, আমাকে করা হয়েছিল, আমি জানি। ঠিক আছে? গেল। এবং প্রায় করা হয় এই প্রশ্নটা, এই পরীক্ষাটা, প্রাইমারি সহকারী শিক্ষক যে পরীক্ষাটা, এই পরীক্ষায় এই প্রশ্নটা করা হয়। এবার আসেন, আপনাকে বলা হবে যে একটু সাম্প্রতিক বিষয় বলা হবে। তা হচ্ছে, ধরেন গণভোট কি এবং এটি কেন ও কখন প্রয়োজন হয় কোন একটা দেশে। দেখুন, গণভোটকে বলা হয় ইংরেজিতে রেফারেন্ডাম, এটা একটু বলবেন। আর এটা বলতে বোঝা যাচ্ছে কি, যে কোনো ধরনের কোনো রাজনৈতিক বা বিশেষ কোনো সংস্কার বা সাংবিধানিক সংস্কার বা দেশের উন্নয়নের জন্য কোনো সিদ্ধান্ত নিতে গেলে যখন জনগণের মতামত প্রয়োজন পড়ে, তখন যে ভোটের আয়োজন করা হয়, হ্যাঁ বা না ভোটের, সেটাই হচ্ছে গণভোট। বুঝতে পেরেছেন? এবং এই গণভোটটা প্রয়োজন হয় কেন, দেখেন আমি অলরেডি বলে দিয়েছি। তা হচ্ছে, ধরেন আপনি আপনার সংবিধানে কোথাও কোনো কিছু সংযোজন করবেন বা বিয়োজন করবেন, বা ধরেন আপনার দেশের বর্তমান প্রেক্ষাপটে বা ভবিষ্যৎ প্রেক্ষাপটে এই বিষয়গুলো খুবই জরুরি, ঠিক আছে, যেটা সংবিধানে যুক্ত হলে ভালো হবে, বা এই সংস্কারগুলো খুব জরুরি, সে রাজনৈতিক থেকে শুরু করে যে ধরনের সংস্কারই হোক, তখন এই গণভোটের প্রয়োজন হয়। বুঝতে পেরেছেন? গেল এটা। এবার আসেন, আপনাকে বলবে যে বলুন তো, কর্মক্ষেত্রে নারী ও পুরুষের যে সম অধিকার নিশ্চিতকরণ, এটা সংবিধানে কোথায় বলা আছে? সংবিধানের 28-এর 2 নম্বর অনুচ্ছেদে কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সম অধিকারের কথা বলা আছে এবং নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি আপনাকে বলবে, তাহলে বলেন তো, সকল নাগরিক যে আইনের দৃষ্টিতে সমান, সেটা সংবিধানে কোথায় বলা আছে? সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, এটা সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ওর আগের অনুচ্ছেদে। বুঝতে পেরেছেন? গেল এটা। এবার আসেন আপনি পরবর্তী প্রশ্ন, তা হচ্ছে, ধরেন আপনার এই চাকরিটা হলো না, ওনারাই আপনাকে বলবে ভাবে আপনার এই চাকরিটা হলো না, আমরা আপনাকে নিলাম না, পছন্দ করলাম না, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তখন আপনি এটা বলবেন যে স্যার,
আমি যদি এই চাকরিতে মানে আমার যদি নিয়োগ না হয় বা আমাকে যদি না নেওয়া হয়, তো আমি থেমে থাকবো না। আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম অন্যান্য চাকরির জন্য আমি সেভাবে প্রস্তুতি নিব। আর যদি আমার বয়স শেষের পথে হয়, তো আমি আমার চাকরির প্রস্তুতির বয়স যদি শেষের পথে হয়, তো যে চাকরিগুলো আছে আর কি সামনে আবেদনে আছে আর কি করা, সেগুলো পরীক্ষা দিয়ে যদি আমি না পাই, তাহলে ভবিষ্যতে আমার অনেক পরিকল্পনা আছে যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই। আপনি যেটা করতে চান আর কি আপনার সৎ দৃষ্টিভঙ্গি থেকে আপনি সেটা তাকে তুলে ধরবেন এবং পজিটিভ তুলে ধরবেন। অর্থাৎ আপনার মানে চাকরি না পেলে যে আপনি একেবারে থেমে যাবেন, জীবনে যে হা-হুতাশ করবেন, এগুলো না। ঠিক আছে? এবার এখানে কোনো নেগেটিভ কোনো কথা বলবেন না। তারা আপনার পজিটিভিটি দেখবে। এটা জাস্ট এইজন্য বলা হয়, এই প্রশ্নটা এইজন্য করা হয়, আপনি কতটুকু ক্যারিয়ার নিয়ে সচেতন, আপনি কতটুকু নিজেকে নিয়ে কনফিডেন্ট, কতটুকু আপনি পজিটিভলি আপনার জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করেন। এই জন্য এই প্রশ্নটা করা হয়। ঠিক আছে? গেল এটা। এবার আপনাকে বলবে যে আপনাকে আমরা এই চাকরিতে কেন নিব? কি এমন যোগ্যতা আছে আপনার যে আমরা আপনাকে এই চাকরিতে নিব বাকিদেরকে না নিয়ে? এখানে সবাই যে উত্তরগুলো দেয় আপনিও সেগুলোই প্রথমে দিবেন। তা হচ্ছে যে স্যার আমি আমার ভিতরে সততা আছে, ন্যায়নিষ্ঠা আছে, কর্মদক্ষতা আছে, ধৈর্যশীলতা আছে এবং আমি আমার কাজের প্রতি খুব বেশি মানে খুব মানে কাজ কাজ নিয়ে উদ্যমের সাথে কাজ করতে পারি এবং আমি কাজকে আমার আমার জীবনে একটা ব্রত মনে করি। তো এইটা আমার বিশ্বাস, এটা বাকি অনেকেরই আছে স্যার, আমার সাথে যারা চাকরি পরীক্ষা দিতে আসছেন তাদেরও হয়তোবা আছে। তবে আমি এতটুকু বলতে পারি যে আমি একটু হলেও এই জায়গাগুলোতে বেশি সততার সাথে এবং বেশি উদ্যমের সাথে আমার এই দক্ষতাগুলোকে আমি আরো বেশি এগিয়ে নিতে পারার সেই ধরনের ক্ষমতা আল্লাহ আমার ভিতরে ইনশাল্লাহ আছে আমার ভিতরে ইনশাল্লাহ, আমি এবং সেভাবে আমি নিজেকে নিয়ে সামনে যেতে চাই। মানে আমার বিশ্বাস এই জায়গাতে আমি বাকিদের থেকে একটু হলেও আলাদা ভাবে দিতে পারবো। এভাবে আপনারা আপনাদের উত্তরটা দিবেন। আরো সুন্দর করে গুছিয়ে দিলেও দিতে পারেন। ঠিক আছে? গেল এটা। তারা কিন্তু খুশি হবে। কোনো নেগেটিভ কোনো কথা বলবেন না। ওকে? এবং নিজেকে অতিরিক্ত জাহির করবেন না। এই প্রশ্নটা এই জন্যই করা হবে যেন আপনি যেন নিজেকে অতিরিক্ত জাহির না করেন। আর আপনি কতটুকু নিজেকে ফুটিয়ে তুলতে পারলেন নিজের কনফিডেন্সটাকে সেটা দেখার জন্য। গেল। এবার আপনাকে বলা হবে, আচ্ছা বলুন তো আপনার জেলা বা উপজেলা সম্পর্কে। দেখুন এই জায়গাটায় আপনি আপনার জেলা এবং উপজেলা সম্পর্কে যখন বলতে বলা হবে, ওই জেলা বা উপজেলার বিশেষ কি কি মানে জায়গাগুলো আছে বুঝতে পেরেছেন? এইটা কতগুলো উপজেলা আছে, ঠিক আছে? এইটা আর ওই উপজেলার মধ্যে যদি বিশেষ কোনো জায়গা থেকে থাকে বা বিশেষ কোনো স্থান থেকে থাকে যেটা আপনার মানে আপনার সাথে রিলেটেড বা আপনার মানে এই ধরেন আপনি গিয়েছেন, এগুলো সম্পর্কে তারা জানতে চাইবে এবং সেটা আপনি তখন বর্ণনা দিবেন। বুঝতে পেরেছেন? গেল এটা। এর পাশাপাশি আপনাকে আরেকটা প্রশ্ন করবে। তা হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে, আপনার সাবজেক্টের উপরে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেখান থেকে বলল কি আপনি এই যে সাবজেক্টে পড়াশোনা করেছেন এখান থেকে আপনি একটা কোর্সের মানে চয়েস করেন। সেই কোর্স থেকে আমরা আপনাকে কয়েকটা কথা বলব বা আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি তখন সবচেয়ে সহজ যে কোর্সটা ওইটা চয়েস করবেন। বুঝতে পেরেছেন? ধরেন আমি আছি ইংলিশের স্টুডেন্ট। আমাকে যদি বলা হয় যে তোমার অনার্স লাইফে তুমি একটা সাবজেক্টের নাম বলো যে কোনো ইয়ারে, আমি একটা বললাম। এবার তারা ওখান থেকে প্রশ্ন করবে। তো যেটা সহজ হয় সেটাই, অর্থাৎ যেটা আপনি দক্ষ সেটাই বলবেন। এমন কোনোটা বলবেন না যেটা আপনি দক্ষ নন। তারা কিন্তু প্রশ্নের পর প্রশ্ন করতে থাকবেন। ঠিক আছে? কিন্তু তারা যারা ভাই ব্যাপারে থাকবেন তারা কিন্তু মোটামুটি সব বিষয়ে তারা দক্ষ। সো আপনাকে ঠিকভাবেই প্রশ্ন করবেন। ওকে? গেল এটা। এবার আসেন আরেকটা প্রশ্ন, তা হচ্ছে জুলাই সনদ কি এবং এটি সম্পর্কে যা জানেন তাই বলুন। দেখুন জুলাই সনদ হচ্ছে এই যে জুলাই বিপ্লবটা হয়ে গেল ২০২৪ সালে। এই জুলাই বিপ্লবের উপরে আমাদের কি মানে নাগরিকের কি চাহিদা, আমরা কি চাই, জনগণ কি চায়, তার উপরে কিছু নিয়ম কানুন দিয়ে সনদ আকারে এটিকে প্রস্তাবিত করা হয় সরকারের কাছে। এটাই হচ্ছে জুলাই সনদ এবং সেখানে ৪টা বিষয় খুব বেশি জরুরি হিসেবে মানে আসে। অর্থাৎ যে ৪টা বিষয়ের উপরে গণভোট হবে আর কি। সেই ৪টা বিষয় হচ্ছে একটু মনে রাখবেন, তা হচ্ছে আমাদের বর্তমানে তো দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এটা না হয় অর্থাৎ পার্লামেন্ট হাউস, এটা না হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা চাই। এর পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার চাই। এর পাশাপাশি নারীদের যে আসন অর্থাৎ পার্লামেন্টে নারীদের আসন সেটা বৃদ্ধি চাই। আর শেষ যেটা বিষয় তা হচ্ছে এখানে প্রধানমন্ত্রীর যে মেয়াদকাল সেই মেয়াদকালটাকে সীমিতকরণ করতে চায়। অর্থাৎ একজন প্রধানমন্ত্রী পরাপর ২বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ঠিক আছে? পরবর্তীতে আরেকজন প্রধানমন্ত্রী হবেন, উনি পারবেন না। অর্থাৎ এটা যদি মানে হতে পারে তাহলে ওই যে ফ্যাসিজম অর্থাৎ ফ্যাসিস্ট যে বিষয়টা ছিল, সরকার বলেন বা ফ্যাসিজম যে বিষয়টা ছিল, এইটা আমাদের দেশে আর হবে না এবং আমরা এই বিষয়ে আর কোনোদিন ভুগবো না, এই সমস্যায় কোনোদিন ভুগবো না। আমাদের জাতি মুক্ত হবে ফ্যাসিজম থেকে। ঠিক আছে? এই জন্যই জুলাই সনদ এদের মানে আয়োজন করা বা জুলাই সনদটা তৈরি করা। এবং এই জুলাই সনদটা অক্টোবর মাসে ১৭ তারিখে যদি ভুল না বলি, এই গত ২০২৫ সালে ওই দিন গৃহীত হয় এবং মানে পাশ হয়ে গৃহীত হয় আর কি। ঠিক আছে? গেল এটা। এবার আসেন শেষ যে প্রশ্নটা তা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং ক্ষুদ্র ঋণ সম্পর্কে যা জানেন তাই বলুন।
দেখুন, গ্রামীণ ব্যাংক 1976 সালে আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই গ্রামীণ ব্যাংককে 1976 সালে পরীক্ষামূলকভাবে চালু করেন। ঠিক আছে? এবং 1983 সালে সারা বাংলাদেশে এটি চালু হয়। এবং বর্তমানে এই গ্রামীণ ব্যাংকে প্রায় 2500-এর উপরে শাখা আছে। বুঝতে পেরেছেন? মানে এটা সারা বাংলাদেশে কোনায় কোনায় ছড়িয়ে আছে। এর ক্ষুদ্র ঋণ হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের প্রধান উপাদান, অর্থাৎ যেটাকে বলা হয় মাইক্রো ক্রেডিট, অর্থাৎ মাইক্রো ক্রেডিট ফাইন্যান্স যেটা। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামের যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যারা একেবারে দারিদ্র সীমার নিচে বাস করে, প্রান্তিক যে জনগণগুলো আছে, সেই জনগণগুলোকে ছোট্ট ছোট ঋণ এবং ছোট ছোট সুদের বিনিময়ে অল্প অল্প সামান্য সুদ, ঠিক আছে, এর বিনিময়ে তাদেরকে ঋণ দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি চেষ্টা করা হচ্ছে। গ্রামীণ ব্যাংক এই কাজটাই এখনো পর্যন্ত 1983 সাল থেকে এই পর্যন্ত মানে করে যাচ্ছে। এই কারণে এই গ্রামীণ ব্যাংক বাংলাদেশে অনেক বিখ্যাত এবং সারা পৃথিবীতে এটি একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান। অর্থাৎ নোবেল শান্তিতে নোবেল বিজয়ীটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো পেয়েছিলেন, প্লাস এই তার গ্রামীণ ব্যাংকও পেয়েছিল, অর্থাৎ ওনারা একসাথে যৌথভাবে পেয়েছিলেন। ঠিক আছে, আপনারা এভাবেই বুঝিয়ে বলবেন। তো এই ছিল আজকের আলোচনা। আমার জায়গা থেকে এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইবার সর্বশেষ প্রস্তুতি নিয়ে আমি আজকে এসেছি। কিছু কিছু জায়গায় কথা বলতে যে হয়তো আমার বেঁধে গেছে, স্বাভাবিক, কারণ ভাইবার প্রশ্ন তো দেখুন এগুলো তো আমি আমার মতো করে বললে হবে না, মাঝে মাঝে গুছিয়ে বলতে হয়। এত গুছিয়ে বলাটা খুবই টাফ। আপনারা প্র্যাকটিস করেন, কালকে থেকে পরীক্ষা শুরু হইল। মহান আল্লাহ পাক আপনাদের সহায় হন। চাকরি যার রিজিকে আছে তারই হবে। আপনি আপনার চেষ্টা করতে থাকেন, সেই জারের ভিতরে যদি আপনি থেকে থাকেন, আলহামদুলিল্লাহ আপনারই হয়ে যাবে। ভালো থাকবেন। হাসি মুখে বিদায় নিচ্ছি। হাসি মুখে আপনাদের সফলতা দেখার সেই দিনের অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানেই থামছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।